আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2022 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবের বইসমূহ থেকে যে উদ্দীপকটি আসে আমরা তার সমাধান করব। প্রথমে আমরা উদ্দীপকটি নিয়ে আলোচনা করব। প্রদত্ত নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো, উপযুক্ত লেনদেনগুলো দ্বারা একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো এবং একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করে। যে উপযুক্ত নগদান এখানে কিন্তু উল্লেখ নেই কয় ঘর নগদান করতে হবে, আমাদের উদ্দীপক পড়ে বুঝতে হবে আসলে এটি 2 ঘর নগদান হবে না 3 ঘর নগদান হবে। 2021 এপ্রিল 1 জনাব সৈকত নগদ 45,000 টাকা ও 65,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। যে ব্যবসা আরম্ভ করার কথা বলা আছে তাহলে এটি কিন্তু আমরা নগদান বই করার সময় ব্যালেন্স বিডি লিখবো না, আমরা লিখবো মূলধন হিসাব। উর্মি ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা, যার মধ্যে নগদে 20,000 টাকা এবং চেক মারফত 15,000 টাকা এবং ধারে হচ্ছে 15,000 টাকা। তাহলে আমরা কিন্তু ক্রয় করলে আমাদের নগদ অর্থ হ্রাস পাবে, তাহলে এটা আমরা ক্রেডিট দিকে লিখবো, এবং চেকে ক্রয় করার কারণে ব্যাংক অর্থ হ্রাস পাবে, আমরা ক্রেডিট দিকে লিখবো। আর এই যে ধারে করে এটি কিন্তু নগদান বইতে আসবে না। ব্যাংকে জমা দেওয়া হলে এটি কিন্তু একটি কন্ট্রা এন্ট্রি। জনাব সাগরের নিকট পণ্য বিক্রয়, এটি কিন্তু ধারে বিক্রয়, কারণ নাম আছে নগদ ব্যাংক নেই, ধারে বিক্রয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হবে না। নগদে পণ্য বিক্রয়, উর্মি ট্রেডার্সের নিকট আমাদের দেনা 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকা নগদে পরিশোধ করা হলো। জনাব সাগরের নিকট পাওনা টাকার 5% বার্তায় পুনঃনিষ্পত্তি আদায় হলো চেক মারফত কর্মচারীদের বেতন প্রদান। প্রথমে প্রশ্নটি ছিল প্রদত্ত নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো। প্রদত্ত নগদ বার্তা 27 সেকেন্ড দেখি আমরা। জনাব সাগরের নিকট পাওনা 5% বার্তার পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলে, যে টাকা যখন আদায় হবে তখন নগদ কিন্তু ডেবিট হবে। নগদ যদি ডেবিট হয় তাহলে বার্তাও ডেবিট, তাহলে বার্তা যদি ডেবিট হয় এটি হচ্ছে আমাদের প্রদত্ত বার্তা। অর্থাৎ টাকা আদায়ের সময় যদি কোনো বার্তা সংঘটিত হয় সেটি হচ্ছে প্রদত্ত বার্তা, আর টাকা পরিশোধের সময় যদি কোনো বার্তা সংঘটিত হয় সেটি হচ্ছে আমাদের প্রাপ্ত বার্তা। তাহলে দেখি আমাদের জনাব সাগরের নিকট পাওনা টাকা, জনসাগরের কত টাকা পাওয়া যেত, জনসাগরের টাকা পাওয়া যেত কিন্তু 28,000 টাকা। এবং 28,000 টাকাটা আমরা আদায় করছি 27 তারিখে 5% বার্তায়। তাহলে আমরা লিখি যে প্রদত্ত বার্তা 28,000-এর 5% হচ্ছে 1,400 টাকা। তাহলে আমাদের প্রদত্ত বার্তার পরিমাণ 1,400 টাকা। কত বলা ছিল, উপযুক্ত লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। আমরা জানি প্রাপ্তি জাবেদায় যে যার মাধ্যমে কারবারের নগদ বা ব্যাংক অর্থ বৃদ্ধি পায় সেগুলো হচ্ছে প্রাপ্তি জাবেদায় আসে। প্রাপ্তি জাবেদায় প্রাপ্তি এবং প্রদান জাবেদায় ব্যালেন্স বিডি এবং কন্টেন্টটি কিন্তু প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না। তাহলে এখানে 1 তারিখে দেখি কারবারের টাকা কিন্তু বৃদ্ধি পায়, নগদ 45,000 টাকা এবং 65,000 টাকা ব্যাংক জমানে ব্যবসা শুরু করেন। তার মানে এখানে কারবারের প্রাপ্তি ঘটে 1 তারিখে, নগদ 45,000 টাকা এবং ব্যাংক 65,000 টাকা। তাহলে আমরা কিন্তু এখানে প্রাপ্তি জাবেদায় 1 তারিখে লিখবো হচ্ছে মূলধন। কেন মূলধন নিব, কারণ এটা ব্যবসা শুরু করছে। আমরা এখানে কিন্তু নগদ হচ্ছে 45 এবং ব্যাংক হচ্ছে 65। তাহলে আমরা যদি এখানে যোগ দিই 45 যোগ 65, তাহলে কিন্তু আমাদের নগদ প্রাপ্তির পরিমাণ হচ্ছে 1,10,000 টাকা। আমরা জানি প্রাপ্তি এবং প্রদান জাবেদায় ব্যাংকের কোনো কলম থাকে না, ব্যাংকের মাধ্যমে যদি কোনো প্রাপ্তি ঘটে সে কিন্তু আমাদের নগদ কলমেই লিখতে হয়। তারপর দেখি 21 তারিখে 21 নগদে বিক্রি করলে কারবারে নগদ অর্থের প্রাপ্তি ঘটে, তাহলে আমরা প্রাপ্তি জাবেদা লিখবো। তাহলে 21 তারিখ বিক্রয়, নগদ ঘরে 40,000 টাকা, আমরা বিক্রয় ঘরে লিখবো 40,000 টাকা। 27 তারিখে ছিল জনাব সাগরের নিকট পাওনা টাকার 5% বার্তায় পুনঃনিষ্পত্তি আদায় হলো। জনাব সাগরের কাছে কিন্তু আমরা টাকা পেতাম কিন্তু 28,000 টাকা। এই 28,000 টাকাটা আমরা 5% বার্তায় আদায় করছি। তাহলে 5% বার্তা কত হচ্ছে আমাদের 1,400 টাকা। 1,400 টাকা যদি বাদ দিই তাহলে আমরা টাকা আদায় করতেছি 26,600 টাকা। তাহলে আমরা এখানে লিখছি জনাব সাগর নগদ ঘরে আমাদের 26,600 টাকা, বার্তা ঘরে 1,400 টাকা এবং প্রাপ্য হিসাবের ঘরে আমাদের 28,000 টাকা আসবে। অর্থাৎ তার কাছে আমাদের পাওনা টাকা পরিমাণ ছিল 28,000। 28,000-এর মধ্যে আমরা 5% বার্তায় আমরা টাকা আদায় করছি 26,600, এটি আমরা নগদ ঘরে বসবে এবং বার্তার ঘরে হচ্ছে 1,400 টাকা এবং প্রাপ্য হিসাবের ঘরে আসবে 28,000 টাকা। তাহলে আমরা যদি এখানে যোগ দিয়ে দিই, নগদ কলমের যোগফল হচ্ছে 1,76,600, প্রদত্ত বার্তা 1,400 টাকা এবং বিক্রয় যোগফল 40,000 টাকা, প্রাপ্য হিসাব 28,000 টাকা এবং অন্যান্য হিসাবে আসবে আমাদের 1,10,000 টাকা। অন্যান্য হিসাবে হচ্ছে যে আমাদের বিক্রয় 1 তারিখে যেটি আমাদের মূলধন বাবদ কারবার টাকা প্রাপ্তি হয় সেটা কিন্তু আমরা বিক্রয় ঘরে লিখবো, অর্থাৎ অন্যান্য ঘরে লিখবো। বিক্রয় করে টাকা আসলে বিক্রয় ঘরে, প্রাপ্য হিসাবের কাছে আদায় হলে প্রাপ্য হিসাবের ঘরে, আর যদি কোনো কারণে কারবারের টাকা প্রাপ্তি হয় কিন্তু সেটা বিক্রয় বা প্রাপ্য হিসাবের সাথে ম্যাচ করতেছে না তাহলে সেটা কিন্তু আমরা অন্যান্য ঘরে লিখব। গত বলা ছিল উপযুক্ত নগদান বই প্রস্তুত করা, আমরা কিন্তু উদ্দীপক পড়ে বুঝতে পারছি এটি কিন্তু আমাদের 3 ঘরের নগদান বই হবে। এর কারণ হচ্ছে এখানে কিন্তু নগদ বার্তা আছে, আমরা জানি নগদ বার্তা হলে 3 ঘরের নগদান বই প্রস্তুত করতে হয়। তাহলে আমরা প্রথমে
3 ঘন্টা নগদানের যদি আমরা ছক করে নিই, প্রথমে 1 তারিখে কী ছিল, ব্যবসা শুরু করেন, শুরু করলে আমরা ব্যালেন্স বিডি লিখবো না, মূলধন হিসাব লিখবো। যেন এখানে আমরা মূলধন লিখছি। ডেবিটে কেন লিখছি, কারণ ব্যবসা শুরু করলে কারবার টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ নগদ বা ব্যাংক যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট দিকে লিখবো, নগদ বা ব্যাংকের অর্থ যদি হ্রাস পায় তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো। তাহলে আমাদের 1 তারিখে টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ 45,000 টাকা এবং ব্যাংক 65,000 টাকা। তাহলে এটা কেন কারবার টাকা আসে, মালিক নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে এটাকে আমরা কী লিখবো, মূলধন হিসাব। 2 তারিখে ছিল যে আমাদের পণ্য ক্রয় 50,000 টাকা, তারপরে নগদে 20,000 এবং চেক 15,000, 15,000 বাকিটা আমরা জানি নগদান বইতে আসবে না। তাহলে আমাদের নগদ কমে গেছে 20,000 টাকা এবং ব্যাংক কমে গেছে কত, 15,000 টাকা। কেন কমছে, ক্রয় করার কারণে 5 তারিখে। তাহলে আমরা এখানে ক্রেডিট দিকে আমরা ক্রয় হিসাব লিখবো এবং নগদ ঘরে আমরা লিখেছি 20,000 টাকা এবং ব্যাংকের কলমে 15,000 টাকা। 12 তারিখে ছিল ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। আমরা যদি ব্যাংকে যদি জমা দিই তাহলে আমাদের প্রথমে কারবার থেকে ক্যাশ বের করতে হবে, যে নগদ কমে যাবে এবং আমাদের ব্যাংক বৃদ্ধি পাবে। কারণ আমরা যদি ব্যাংকে জমা দিই, প্রথমে আমাদের ক্যাশ থেকে 25,000 টাকা বের করতে হবে, তাহলে নগদ হ্রাস পাবে। আমরা জানি হ্রাস পেলে ক্রেডিট দিকে লিখতে হবে, যেখানে আমরা ক্রেডিট দিকে লিখেছি। এবং এই নগদ অর্থ ক্যাশ কমার পরে এই টাকাটা নিয়ে আমরা ব্যাংকে কিন্তু ব্যাংকে জমা দেবো, তাহলে আমাদের ব্যাংক বৃদ্ধি পাবে। ব্যাংক বৃদ্ধি পেলে ডেবিট দিকে লিখতে হবে। তাহলে এটি কন্টেন্টই বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো লেনদেন ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে হয় এবং একদিকে ব্যাংকের কলম একদিকে যদি নগদ কলামে হয় তাহলে এটি কন্টেন্টের ক্ষেত্রে কী লিখতে হয়, ক্ষতির পৃষ্ঠায় সি লিখতে হবে। এবং টাকা যদি ব্যাংকের ঘরে বসে তাহলে আমরা লিখব নগদান হিসাব, এবং নগদ ঘরে টাকা বসলে আমরা লিখব ব্যাংক হিসাব। জনসাধারণের নিকট পণ্য বিক্রয়, এই লেনদেনটি নগদান বইতে আসবে না। এর কারণ হচ্ছে এটি ধারে বিক্রয়। আমরা ধারে বিক্রয় কীভাবে বুঝবো, যদি কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো নাম থাকে এবং নগদ ব্যাংক চেক এই ধরনের কোনো কিছু বলা যদি না থাকে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের লেনদেনটি বাকিতে লিপিবদ্ধ হয়েছে, আর বাকির কোনো লেনদেন নগদান বইতে আসবে না। নগদে পণ্য বিক্রয়, এর মাধ্যমে কারবার টাকা বৃদ্ধি পেয়েছে, টাকা যদি বৃদ্ধি পেয়ে তাহলে আমরা ডেবিট দিকে লিখবো, এই যে বিক্রয় হিসাব, এবং নগদ ঘরে আমরা লিখেছি 40,000 টাকা। উর্মি ট্রেডার্সের নিকট আমাদের দেনা 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তি 14,500 টাকা পরিশোধ করা হলো। অর্থাৎ উর্মির কাছ থেকে আমরা 5 তারিখে যখন ক্রয় করেছেন সেখানে 15,000 টাকা পেত, সেই টাকাটা আমরা 22 তারিখে পরিশোধ করেছি পূর্ণ নিষ্পত্তিতে। 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তি আমরা পরিশোধ করি 14,500 টাকা। তাহলে এই 500 টাকাটা কিন্তু আমাদের বাট্টা। তাহলে আমরা পরিশোধ করে টাকা হ্রাস পেয়েছে, টাকা হ্রাস পেলে আমরা ক্রেডিট দিকে লিখব। তাহলে আমরা এখানে লিখেছি প্রদেয় হিসাব উর্মি ট্রেডার। আমরা প্রদেয় হিসাব কেন লিখছি, আমরা যাকে টাকা পরিশোধ করি সে টাকা পেত, তাকে বলা হয় প্রদেয় হিসাব। তাহলে আমরা নগদ ঘরে লিখব 14,500 টাকা, আর বাট্টার ঘরে লিখব আমরা 500 টাকা। কারণ সে আমার পেত 15,000, আমরা দিলাম 14,500, পূর্ণ নিষ্পত্তিতে বলা আছে, তার মানে 500 টাকাটা বাট্টা। 27 তারিখে বলা ছিল জনাব সাগরের নিকট পাওনা টাকার 5% বাট্টায় পূর্ণ নিষ্পত্তি আদায় হলো। জনাব সাগরের কাছে কিন্তু আমরা টাকা পেতাম 28,000 টাকা, যা 18 তারিখে, সেই টাকার আমরা 5% বাট্টা আদায় করছি। তাহলে 28,000 5% কিন্তু 1400 টাকা, তাহলে আমরা আদায় করছি 26,600 টাকা। তাহলে আমাদের আদায় করে টাকা বৃদ্ধি পাবে, টাকা বৃদ্ধি পেলে আমরা ডেবিট দিকে লিখবো। আর আমরা প্রাপ্য হিসাব কেন লিখছি, আমরা যার কাছে টাকা আদায় করি তাকে প্রাপ্য হিসাব বলে। তাহলে আমরা বাট্টার ঘরে লিখবো 1400 টাকা, নগদ ঘরে লিখবো 26,600 টাকা। গত 30 তারিখে বলা ছিল চেক মারফত কর্মচারীদের বেতন প্রদান করলে কিন্তু আমাদের টাকা হ্রাস পায়। আর আমরা যদি নগদ বা ব্যাংকের অর্থ যদি হ্রাস পায় তাহলে আমরা ক্রেডিট দিকে লিখতে হবে। এখন আমরা কী লিখবো, বেতন হিসাব লিখবো। কেন বেতন লিখবো, কারণ বেতন প্রদান কারণে কিন্তু আমার টাকা হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে লিখেছি বেতন হিসাব। আর যেহেতু আমরা চেক দিয়েছি, যেখানে আমরা লিখেছি ব্যাংকের ঘরে। তাহলে বাট্টার কোনো ব্যালেন্স বের করবো না। বাট্টা এখানে 1400 ছিল, 1400 রাখবো। বাট্টার ঘরটা আমরা পরেও দিতে পারি। এবং এখানে আমাদের প্রাপ্ত বাট্টা ছিল 500 টাকা, এটা এখানেই একটা দিক দিয়ে আমরা ক্লোজ করবো। আমরা যদি এই নগদের সাথে ডেবিট দিকে নগদের সাথে ক্রেডিট দিকে নগদের তুলনা করতে হবে। ডেবিট দিকে নগদান অবশ্যই বেশি হবে, সেক্ষেত্রে আমাদের ডেবিট দিকে নগদ কলামে ছিল 45,000 টাকা, 40,000 এবং 26,000। সেগুলো যদি যোগ করি তাহলে আমাদের নগদের পরিমাণ আসতেছে 1,11,600 টাকা। এবং এই টাকাটাই কিন্তু আমরা ক্রেডিট দিকে নগদ কলামে নিয়ে যাবো। এবং ক্রেডিট দিকে নগদ কলামে নিয়ে যাওয়ার পর এই টাকা থেকে আমরা এই যে আমাদের ক্রেডিট দিকে টাকা ছিল 20,000, তারপর ছিল 25,000 এবং ছিল 14,500 টাকা, এগুলো কিন্তু আমরা ক্রেডিট দিকেছি। এগুলো আমরা কী করবো, এই টাকাটা থেকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিলে আমাদের যে টাকাটা আসবে তার পরিমাণ হচ্ছে 52,100 টাকা। এটি হচ্ছে আমাদের ব্যালেন্স। ঠিক একইভাবে আমরা ব্যাংকেরটা করবো। আমরা জানি ব্যাংক ডেবিটও বেশি আসতে পারে, ক্রেডিটও বেশি আসতে পারে। তা আজকের অঙ্কে আমরা বুঝতে পারছি যে আমাদের ডেবিটে বেশি। ডেবিট যদি আমরা 65,000 এবং 25,000 যদি যোগ দিই তাহলে আমাদের ডেবিট দিকে ব্যাংকের কলামের পরিমাণ আসে 90,000 টাকা। মানে এই 90,000 টাকা কিন্তু আমরা ক্রেডিট দিকে নিয়ে যাবো। এবং ক্রেডিট দিকে নিয়ে 90,000 থেকে আমরা কী করবো, এই 90,000 থেকে এই 15,000 এবং 12,000 যদি বাদ দিই তাহলে আমাদের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ আসে 63,000 টাকা আমাদের থাকে। এই 63,000 টাকাই আমরা লিখবো ব্যালেন্স সিডিতে। আমরা জানি সিডি যেদিকে বের হবে ব্যালেন্স বিডি কিন্তু তার বিপরীত দিকে লিখতে হবে। তাহলে সিডি ছিল আমাদের ক্রেডিট, আমরা ব্যালেন্স বিডি লিখলাম ডেবিট দিকে। নগদের যে সিডি ছিল 52,100, সেটা আমরা নগদ ধরে 52,100 লিখলাম। এবং ব্যাংকে যেটা 63,000 ছিল সেটা আমরা ব্যাংকের কলামে লিখছি। এবং এটা লিখতে হবে মাসের 1 তারিখে। যেহেতু আমাদের এপ্রিল মাসের 30 তারিখ হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখবো মে মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি।